হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, কারণ মাধ্যমিক পরীক্ষা তো চলেই আসলো। তো আগের দিন দেখো যে ভিডিওটা করা হয়েছিল সাজেশন নাম্বার 1, সেখানে কি পরিবৃত্ত নিয়ে A to Z সম্পূর্ণ আলোচনা করা হয়েছিল যে কি ধরনের ত্রিভুজ হতে পারে, কোন ত্রিভুজ হলে কিভাবে আঁকবো এবং তারপরে পরিবৃত্ত কিভাবে আঁকবো পুরোটা। আর সেই পরিবৃত্ত সংক্রান্ত যদি কারো এরপরেও কোনো কোয়ারি থেকে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সব সমাধান করে দেওয়ার। তো আজকে হচ্ছে সাজেশন নাম্বার 2। আজকের ক্লাসটায় আমি আলোচনা করব কি, যেটা সব থেকে বেশি নাম্বার ক্যারিং যে টপিকটা, সেটা হচ্ছে কি রাশিবিজ্ঞান। তো রাশিবিজ্ঞান নিয়ে আমি পুরোটা একবার আলোচনা করে দেবো তোমাদের সাথে, কারণ রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা খুবই সহজ। আর যেহেতু এই চ্যাপ্টারটা ফার্স্ট বার তোমাদের আছে, তো এর জন্য কিন্তু আগের কোনো ফর্মুলাও দরকার নেই, মানে ক্লাস 9 বা 8-এর কোনো ফর্মুলা দরকার নেই। জাস্ট 10-এ যে কটা ফর্মুলা আছে সেই কটা দিয়ে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো রাশিবিজ্ঞানের ক্ষেত্রে কি হয় বলতো, রাশিবিজ্ঞানের মধ্যে নতুন করে কিচ্ছু শিখতে হয় না, শুধু কি গুণ, ভাগ, যোগ আর বিয়োগ, এই চারটে জিনিস দিয়ে কিন্তু রাশিবিজ্ঞান হয়। তো রাশিবিজ্ঞানের মধ্যে দেখো শুধুমাত্র চারটেই অপারেশন কাজ করে, যোগ, গুণ, ভাগ আর বিয়োগ, এই চারটে দিয়ে কিন্তু রাশিবিজ্ঞানে অঙ্ক হয়ে যায়। হ্যাঁ, এখানটা কি বলতো, একটু গুণটা বেশি করতে হয়। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করব, সেই টপিকটার নাম হচ্ছে কিন্তু গড় বা মিন। তাহলে আজকে গড় নিয়ে আমরা পুরো A to Z আলোচনা করব, যে গড় থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে এবং কি কি পদ্ধতিতে আমরা গড় বের করতে পারি সম্পূর্ণটা। তো দেখো, ফার্স্ট থেকে গড় যে শব্দটা, এই শব্দটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি যে জিনিসটা কি। কারণ যখন তুমি জিনিসটা না জেনে ডাইরেক্টলি ফর্মুলাতে ঢুকে যাবে এবং অঙ্ক করবে, তখন কিন্তু অঙ্কটা তোমার কাছে খুব জটিল হয়ে যাবে। অঙ্ক কিন্তু সত্যিকারে কোনো জটিল বিষয় নয়, অঙ্ক খুব ইজি বিষয়। শুধুমাত্র যে টপিকটার অঙ্ক করছো তার যে ব্যাক স্টোরিটা, সেটা যদি একটু জেনে নাও এবং তার সম্পর্কে একটু ইন্টারেস্ট নিয়ে তোমাদেরকে ভাবতে হবে, তাহলে কিন্তু অঙ্ক সব থেকে বেশি ইজি তোমাদের কাছে হয়ে যাবে। আচ্ছা, গড় জিনিসটা কি? গড় কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকে গড়ের সঙ্গে পরিচিত। দেখবে ক্লাস 4-5-এর ক্ষেত্রেও কিন্তু আমরা গড় পড়েছি। কিরকম ভাবে, একটা এক্সাম্পল দিচ্ছি কিভাবে পড়েছিলাম তখন। ধরো যে 5 জন বন্ধু আছে এবং 5 জন বন্ধুকে বলা হলো একটা পরীক্ষা দাও। পরীক্ষাটা কতর মধ্যে? পরীক্ষাটা সাপোজ ধরে নাও 20-র মধ্যে পরীক্ষা। হ্যাঁ, তাহলে টোটাল মার্কসটা হচ্ছে 20। আর কতজন পরীক্ষা দিচ্ছে? ধরো 5 জন পরীক্ষা দিচ্ছে। তো এবার 5 জন কত কত নাম্বার পেয়েছে? ধরো প্রথম জন যে, সে 20-তে 20 পেয়েছে, দ্বিতীয় জন যে, সে হয়তো 19 পেল, তৃতীয় জন 18 পেল, চতুর্থ জন 18 পেল, আবার পঞ্চম জন পেল 20। তাহলে কি এখানটায় টোটাল কটা হলো? 5টা হলো। এবার 5 জন 20-র মধ্যে যখন পরীক্ষা হয়েছে তখন এই কটা নাম্বার পেয়েছে। এবার দেখো, যদি বলা হয় যে এরা মোট কত নাম্বার পেয়েছে, মানে 5 জনের মোট নাম্বার কত, তাহলে আমরা এখানটায় কি বের করি? মোট নাম্বার। মোট নাম্বারের সময় কি করবো আমরা? সবগুলো যোগ করে দাও। তাহলে 20 যোগ 19 যোগ 18 যোগ 18 যোগ 20, তাহলে কত হচ্ছে দেখো, যোগ করে 16, 25, তাহলে হয়ে যাচ্ছে 95, তাই না? এবার মোট নাম্বার হয়ে গেল। এবার যদি বলে গড় কত হয় এতে, তাহলে সেক্ষেত্রে কি করতাম আমরা? যেহেতু 5 জন লোক আছে, তাহলে এই নাম্বারটাকে কি 5 দিয়ে ভাগ করে দিতাম। তাহলে গড় কত হয়ে যাবে? গড় হয়ে যাবে কি 95 ভাগ 5। কাটাকাটি করো, 1 হাতে থাকলো 4, 9, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে কিন্তু তাদের গড়ে প্রাপ্ত নাম্বার। এই গড়টা কিন্তু আমরা ছোটবেলা থেকে ক্যালকুলেট করে আসছি। এবার এই গড় আর তোমাদের 10-এ যে গড় আছে, তার মধ্যে কি পার্থক্য একটু ভাবো। কিচ্ছু পার্থক্য নেই, একই জিনিস। শুধুমাত্র কি হয় বলতো, এখানে 5 জনের ডেটাটা দেওয়া আছে। তোমাদের অঙ্কে দেখবে সাধারণত 5 জনের ডেটা দেওয়া থাকে না, অনেক বড় ডেটা দেওয়া থাকে। হয়তো এখানটায় 5 জনের ডেটা না দিয়ে এখানটায় দেখা গেল 100 জনের ডেটা দেওয়া আছে। 100 জন 20-র মধ্যে কত নাম্বার পেয়েছে, এই নাম্বারগুলো লেখা আছে। এবার তোমাকে বলেছে গড় বের করো। তাহলে এবার পরীক্ষায় যদি 100 জনের নাম্বার যোগ করে নিয়ে তারপরে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে তোমার 3.5 ঘন্টার মধ্যে আধা ঘন্টার বেশি কিন্তু এই অঙ্ক ক্যালকুলেট করতেই চলে যাবে। আচ্ছা, তাহলে দেখো লিখে নিলাম আমি এই জিনিসগুলো। এবার পরিসংখ্যানটা, মানে তোমাদের অঙ্কের সাথে এটাকে রিলেট করাচ্ছি কিরকম। তাহলে এখানটায় কি লিখবো? এখানটায় লিখবো কি নাম্বার। যদিও হয় এই ছকটা কিন্তু তোমাদের করতে হয় না,
আমি এখানে করে দেখাচ্ছি যাতে ওই যে ছোটবেলার যে গড় আর 10-এর যে গড় এই দুটোর মধ্যে তোমরা রিলেট করতে পারো, সেই জন্য আমি এটা করে দেখাচ্ছি। এটা করার কিন্তু কোনো দরকার নেই, কারণ এটাই তোমার কোশ্চেনে দেওয়া থাকে, তোমাকে সলভ করতে হবে। আমি একবার কি করে ছকটা তৈরি হয় সেটা করে দেখাচ্ছি। তাহলে নাম্বার, আর এখানটায় কি লিখবো, ছাত্র সংখ্যা। তো দেখো 20 এখানটায় কতজন পেয়েছে, 20 যে নাম্বারটা সেটা পেয়েছে কজন, একজন, দুজন, তাহলে এখানটায় লিখে দিলাম 2। 19 কজন পেয়েছে, 19 পেয়েছে একজন। আর 18 কয়জন পেয়েছে, 18 পেয়েছে দুইজন। এইবার এই ছকটা তোমাদের পরীক্ষায় দেওয়া থাকে এবং বলে যে এর থেকে তুমি গড় নির্ণয় করো। এই হচ্ছে ছোটবেলার অঙ্ক আর ক্লাস 10-এর গড়ের মধ্যে সম্পর্ক। আলাদা কিন্তু কিচ্ছু নয়, ওখানে জাস্ট 5 জনের ডেটা দেওয়া থাকতো। এবার তোমাদের পরীক্ষায় যেটা দেওয়া থাকবে সেটা হয়তো 50 জন বা 100 জনের ডেটা দেওয়া থাকবে। তারপর তোমাদেরকে বলবে যে এই ডেটাটার গড় নির্ণয় করো। ব্যাস এইটুকুনি কিন্তু জিনিস, খুবই ইজি জিনিস। এবার দুটো গড়ের মধ্যে রিলেশন বোঝা গেল। এবার আসছে গড় কিভাবে নির্ণয় করো। গড় নির্ণয় করার জন্য টোটাল কিন্তু 3টে প্রসেস আছে। এবার কি কি প্রসেস, প্রথমের প্রসেসটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি। 2 নাম্বারটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। কল্পিত গড়। আর 3 নাম্বারটা হচ্ছে ক্রমবিচ্যুতি। এই হচ্ছে 3টে প্রসেস। পরীক্ষার কোশ্চেনে কিন্তু মেনশন হয়তো করা থাকে, হয়তো করা থাকে না। যদি মেনশন করা থাকে যে কোনো একটা প্রসেস যে এটা দিয়েই সলভ করতে হবে, হয়তো বললো কি কল্পিত গড় দিয়ে তোমাকে গড়টা বের করতে হবে, সেখানটা যদি তুমি প্রত্যক্ষ পদ্ধতি বা ক্রমবিচ্যুতি পদ্ধতি করো তাহলে কিন্তু সেখানটায় ভুল হলো জিনিসটা। তাহলে যে পদ্ধতি মেনশন করা থাকবে সেই পদ্ধতি দিয়েই কিন্তু সলভটা করতে হবে। এবার যদি কোনো পদ্ধতি মেনশন না করা থাকে তাহলে যেটা তোমার সুবিধা হয় সেটা দিয়ে তুমি করতে পারো। তাহলে চলো এবার একটা একটা করে প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে আমরা জানবো, এবং তার আগে কিরকম আকারে এই ডেটাগুলো দেওয়া থাকে সেটার একটু ধারণাটা আমি তোমাদের সাথে শেয়ার। দেখো তাহলে এখানটায় কি এই 3 টাইপের কিন্তু কোশ্চেনটা আসে তোমাদের সিলেবাসে, এইটুকুনি আছে। কি দেওয়া আছে, ফার্স্ট এরটা দেওয়া আছে র ডেটা দেওয়া আছে, বলা আছে কি 18, 19, 20, 22, 24, 25, 30 এদের গড় নির্ণয় করো। সিম্পল। এটা কি ছোটবেলার গড়ের মতন যোগ করব এবং কটার ডেটা দেওয়া আছে, 6টা 7টা, 7 দিয়ে ভাগ করে গড় বের করে দেবো, শেষ। এবার দেখো এই দুটো কিন্তু তোমাদের ক্ষেত্রে নতুন, এই দুটো ফার্স্ট এটা, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স সেটা বোঝার চেষ্টা করো। এখানটা দেখো দেওয়া আছে কি বয়স, আর এখানে দেওয়া আছে A5। A5 বলতে সাধারণত পরিসংখ্যানকে বোঝানো হয়। তো কি বলা আছে, 10 বছরের 3 জন আছে, 11 বছরের 4 জন আছে, 12 বছরের 2 জন আছে, 13 বছরের 3 জন আছে, 14 বছরের 5 জন আছে, 15 বছরের 6 জন আছে, আর 16 বছরের 9 জন আছে। তাহলে এই ডেটাটার বের করতে বলেছে কি গড়। তাহলে এই ডেটাটার গড় কিন্তু বের করতে হলে আমাদের যে নতুন যে পদ্ধতিগুলো সেগুলো সম্পর্কে জানতে হবে বলছি। আর থার্ড আর একটা হয় কি, এখানটা দেখো এখানে কিন্তু বয়স স্পেসিফিক্যালি বলে দিয়েছিল 10, 11, 12 ইত্যাদি ইত্যাদি। এখানটা দেখো কি দেওয়া আছে, শ্রেণী সীমা। এখানে কিন্তু বয়স বলা নেই, এখানে রেঞ্জ বলা আছে। মানে কি 10 থেকে 15 বছরের শিশু আছে 5 জন। মানে আমি যদি সেম এক্সাম্পলই এখানেও কন্টিনিউ করি তাহলে দেখো এখানে কি বলে যে 10 থেকে 15 বছরের শিশু আছে 5 জন, 15 থেকে 20 বছরের শিশু আছে 6 জন, 20 থেকে 25 বছরের শিশু আছে 7 জন, 25 থেকে 30 বছরের শিশু আছে 3 জন, আর 30 থেকে 35 বছরের আছে 5 জন। তাহলে এইরকম ভাবে কিন্তু ডেটাগুলো দেওয়া থাকে। তাহলে আশা করি এই দুটো ডেটার মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝতে পেরেছো। এখানটা কি স্পেসিফিক্যালি বয়সটাকে বলে দিয়েছে, আর এখানে স্পেসিফিক্যালি বয়স বলেনি, এখানে একটা বয়সের রেঞ্জ বলে দিয়েছে। এই হচ্ছে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন। তাহলে এইবার আমরা একটা একটা করে এই প্যাটার্নগুলোকে কি করে সলভ করতে হয় সেগুলো দেখবো। তো দেখো সেকেন্ড যে টাইপটা বলেছিলাম সেই টাইপটা এখানে লিখে নিলাম। এখানে কি স্পেসিফিক্যালি বয়স দেওয়া আছে, যেটা সেকেন্ড টাইপে বলেছিলাম কি স্পেসিফিক্যালি বয়স দেওয়া আছে, এবং এই বয়সী কতজন আছে সেটাও দেওয়া আছে। যেরকম কি 11 বছর বয়সী 2 জন, 12 বছর 3 জন, 13 বছর 5 জন ইত্যাদি ইত্যাদি। তো এগুলোকে কি করে সলভ করবো, তো এগুলোকে সলভ করার জন্য একটা ছক তৈরি করতে হবে। তো ফার্স্টে প্রত্যক্ষ পদ্ধতি দিয়ে বলে নিই, তারপরে এক এক করে বাদ বাকিগুলো বলছি। তাহলে দেখো ছক তৈরি করার জন্য ফার্স্টের কলামটা একটা, সেকেন্ড কলাম আসবে এখানে। ফার্স্ট কলামে কি থাকবে, বয়স,
বয়সটাকে এক্স আই দিয়ে লিখছি এখানটায়, আর সেকেন্ড কলামে পরিসংখ্যান ছাত্র সংখ্যাটাকে এফ আই দিয়ে লিখছি। আর থার্ড কলামে কি হবে, যেহেতু প্রত্যক্ষ পদ্ধতি বললাম, প্রত্যক্ষ পদ্ধতিতে আর এরকম যদি ডাইরেক্ট ডেটা দেওয়া থাকে তিনটে কলামেই কিন্তু হয়ে যায়। থার্ডে কি আসবে, গুণফলটা এক্স আই আর এফ আই গুণ করে যেটা হবে সেটা থার্ড কলামে লিখবো। তাহলে কলামটা কি করবো, এই দুটোকে এক্স আই আর এফ আই গুণ করে কিন্তু এখানটায় লিখবো। তাহলে গুণ করো, 11 আর 2 22, 3 12 36, 5 6 65, আর 14 কে 5 দিয়ে গুণ করলে 70, 15 4 60, আর 16 1 16 হয়ে গেল। এবার কি দরকার বলতো, এবার হচ্ছে কি এই সামেশনটা দরকার। কারণ গড়ের কি ফর্মুলাটা হয়, গড়ের ফর্মুলা হয় কি, যখন প্রত্যক্ষ পদ্ধতিতে করছো, প্রত্যক্ষ পদ্ধতি কিন্তু সব থেকে ছোট পদ্ধতির ফর্মুলা কিন্তু সব থেকে ছোট। কি ফর্মুলা হয় এখানটায়, সামেশন এক্স আই এফ আই নিচে সামেশন এফ আই, এই হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির ফর্মুলা। সামেশন জিনিসটা হয়তো এর আগে অনেকে দেখেছো অনেক অঙ্কে। সামেশন মানে কি, যতগুলো ডেটা দেওয়া আছে তাদের যোগফলটাকে সামেশন বলা হয়। সাম যে কথাটা তার মানে যোগ, সামেশন বলতে বোঝায় এই যে ডেটাগুলো দেওয়া আছে এদের যোগফল। তো সামেশন কার কার দরকার, সামেশন এক্স আই এফ আই এর দরকার, আর সামেশন কি এফ আই এর দরকার। তাহলে সামেশন এক্স আই এফ আই আর সামেশন এফ আইটা বের করে নিচ্ছি। তাহলে সামেশন এফ আই কত হচ্ছে, 5 10 15 20, আর এখানটায় দরকার কি সামেশন এক্স আই এফ আই কত হচ্ছে দেখো, 8 15, তাহলে পাওয়া গেল কত, এই দুটো। এবার এই দুটোকে মানটা এখানটায় বসিয়ে দিই, তাহলে 2 6 9 আর এখানটায় হচ্ছে 20, ভাগ করে দাও এখানটায় 1 3 4 5 পয়েন্ট পয়েন্ট, তাহলে এটা হয়ে গেল কি অ্যান্সার। তাহলে এই যে ডেটাটা দেওয়া আছে, ডেটাটার গড় হচ্ছে 13.45, এই হচ্ছে পদ্ধতি। আচ্ছা, এবার সেকেন্ড যে টাইপটা, সেই টাইপটা নিয়ে একটু আলোচনা করি। সেকেন্ড টাইপের কোশ্চেন একটা লিখে নিই আগে। তো এখানটায় দেখো, যেটা থার্ড টাইপ বলেছিলাম এখানটায় সেই থার্ড টাইপটা লিখে নিয়েছি। থার্ড টাইপ আর সেকেন্ড টাইপের মধ্যে কি ডিফারেন্স, থার্ড টাইপের মধ্যে কিন্তু দেখো এখানে রেঞ্জ দেওয়া আছে, কোনো স্পেসিফিক্যালি বয়স কিন্তু দেওয়া নেই। সেম জিনিসটাকেই কন্টিনিউ করছি, এখানে বয়সের রেঞ্জ দেওয়া আছে আর এখানে ছাত্র সংখ্যা দেওয়া আছে, বলেছে এই ডেটাটার গড় বের করো। তাহলে যেহেতু এখানে রেঞ্জ দেওয়া আছে তাহলে কিন্তু একটু ফর্মুলাটা আলাদা। আগের বার আমরা 3টে কলাম করেছিলাম, এবার আমরা 4টে কলাম করবো। তাহলে কলামগুলো তাড়াতাড়ি করে নিই। ফার্স্ট একটা এই বয়সের যে রেঞ্জটা আছে সেটাকে আমি শ্রেণীর সীমা লিখে দিচ্ছি। তারপরে একটা জিনিস আসবে কি এক্স আই, যেটা কিনা আমাদের ক্যালকুলেট করতে হবে। আগের অঙ্কে দেওয়া ছিল, এখানটায় কিন্তু এই এক্স আইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তারপরে এফ আই পরিসংখ্যান এক্স আই এফ আই, সেম জিনিস, ফর্মুলাও সেম, শুধুমাত্র এখানে স্পেসিফিক্যালি এক্স আই দেওয়া নেই, এক্স আইটাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে। তো সীমাটা লিখে নিচ্ছি, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। তো এবার এই এক্স আইটা কি করে ক্যালকুলেট করব, এক্স আইটাকে বলা হয় কি এই শ্রেণীর যে রেঞ্জটা আছে তার মধ্যক বা মাঝের ভ্যালুটা। তো এখানে কি করা হয়, এখানটা দেখো এই ফার্স্টে যেটা আছে 10 20, এটাকে যদি বলি 10 20 যে শ্রেণী সীমা, তো এটাকে বলা হয় কি লোয়ার লিমিট, আর এটাকে বলা হয় আপার লিমিট। এই এক্স আই যখন বের করব কি ফর্মুলা, এক্স আই সমান সমান কিন্তু লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2। তাহলে এই দুটোকে লোয়ার লিমিট আর আপার লিমিটকে অ্যাড করব, অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলেই কিন্তু এক্স আই চলে আসবে। তো দেখো এখানটা করছি, এখানে 10 20 অ্যাড করলে 30, 30 বাই 2 মানে হয়ে গেল 15, 20 30, এখন 50 50 বাই 2 25, 30 40 70 35, এখানে 90 45, এখানে 55, এর মধ্যে ধরো 10 10 10 করে যাবে চলছে। তাহলে এটা হয়ে গেল 65। এই ফাইলটা অঙ্কে দেওয়া ছিল, লিখে নি 12 8 22 20 18 20, এই দুটোকে গুণ করে এখানটা যেটা আসবে সেটা কিন্তু এখানটা লিখবো। তাহলে এটাকে গুণ করো কত হয়ে যাবে 180, এটাকে গুণ করো 200, 20 আর 35
গুণ করো, গুণ করলে কত হয়েছে 770, 45 900, 80 আর 55 মাল্টিপ্লাই করো কত হচ্ছে দেখো 0 9 ক্যারি করছে 99 আর 65 মানে 1350 হয়ে গেল সবগুলো গুণ করা। এবার কি দরকার ফর্মুলার জন্য সামেশন fi আর সামেশন xi fi। তো এখানটায় করো, এখানে 20 40 60 70 80 90 100, তাহলে এটা হয়ে গেল কত 100 আর এটাকে যোগ করে নিই 4340। তাহলে এবার ফর্মুলা গড়, ফর্মুলা কি ছিল সামেশন xi fi আর নিচে সামেশন fi। তাহলে মানগুলো বসিয়ে দিই এখানতে 4340 আর নিচে ডিভাইড বাই 100, 0 0 কেটে গেল, পয়েন্ট করে দাও 43.4, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে এরকম ডেটা থাকলে এভাবে সলভ করতে হবে। যদি আগের মতন করে স্পেসিফিক্যালি বলা থাকে xi তাহলে আগেরটা ফর্মুলা, আর যদি রেঞ্জ বলা থাকে তাহলে xi বের করে তারপরে কিন্তু এইভাবে অ্যান্সারটা করতে হবে। এটা হলো প্রত্যক্ষ পদ্ধতি। এবার সেকেন্ড পদ্ধতিটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কল্পিত গড়। কল্পিত গড়ের ক্ষেত্রে আমি যদি একই রকম বলি না সবগুলোই সেম, শুধু কল্পিত গড়ের ক্ষেত্রে কি হবে বলতো এখানটায় আর একটা কলাম আসবে। আমি এই অঙ্কের মধ্যেই কল্পিত গড়টা করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো জাস্ট এটা চেঞ্জ হবে কল্পিত গড়ের ক্ষেত্রে। কল্পিত গড়ের ক্ষেত্রে কি করা হয় বলতো কল্পিত গড়ের ক্ষেত্রে একটা এক্সট্রা কলাম এড হবে, আর কিছু হবে না এখানে। কল্পিত গড় বুঝতেই পারছো ভেতরে কোনো একটা ভ্যালুকে ধরে নিতে হবে কি গড় জায়গাটায়। তো এখানটা দেখো কটা আছে, এখানটায় xi এর মধ্যে কল্পিত গড়টা আছে। কটা ডেটা আছে এখানে 1 2 3 4 5 6। তো 6 এর মধ্যে দেখো এখানটায় 6 এর মধ্যে দেখো এটাও মিডলে হচ্ছে, এটাও মিডলে হচ্ছে। যে কোনো একটাকে ধরলেই কিন্তু হয়ে যাবে, যেটাই ধরো না কেন একই অ্যান্সার আসবে। আমি এটাকে a ধরে নিচ্ছি, বোঝা গেল? এখানটায় কি জাস্ট একটা মাত্র কলাম অ্যাড হয় আর কিছু অ্যাড হয় না। তো এই যে থার্ড যে কলামটা ছিল সেখানটায় আমরা কি নতুন একটা জিনিস অ্যাড হবে, সেটাকে বলবো কি di। di কলামটা কি xi মাইনাস a, xi মাইনাস a। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে এই a যে ভ্যালুটা ধরা হলো সেটাকে আমি মাইনাস করে দেব, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে a কত ধরেছি, a আমি সাপোজ ধরেছি a হচ্ছে 35, তাহলে a কে আমি 35 ধরে নিয়েছি। প্রত্যেকটা xi থেকে আমি 35 কে মাইনাস করব, মানে xi আমি কত ধরেছি 35, তার মানে কি xi মাইনাস 35, এই হচ্ছে আমার কাজ। এখানটা এখানে 15 মাইনাস 35, তাহলে মাইনাস 20, 25 মাইনাস 35 মাইনাস 10, 35 মাইনাস 35 0। এই জিরো আনাটা কিন্তু এখানকার মেইন টার্গেট। মানে আগের বার কি মনে আছে কত বড় যোগ বিয়োগ গুণ হলো, তো এটাকে একটু ইজি করার জন্যই কিন্তু এটাকে করা হয়। তাহলে এখানটায় 10 20 30। সেম ভাবে এখানটায় কি করব নেক্সট কলামটায় আসবে, এইভাবে নেক্সট কলামটায় আসবে কি di fi, মানে আগেরটায় আসতো xi fi, এখানে আসবে di fi। মানে এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই করে নাও, মাইনাস 240 মাইনাস 80 0 200 আর এখানটায় 360, এখানটায় 600। তাহলে 600 এবার লাগবে কি di fi, তাহলে সামেশন di fi। তাহলে এখানটা দেখো di fi এর ক্ষেত্রে কি কিছুটা পজিটিভ কোয়ান্টিটি কিছুটা নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে এই দুটোকে অ্যাড করলে কত হয়ে যাবে মাইনাস 320, আর এইগুলোকে যদি অ্যাড করো তাহলে কত হয়েছে 811 1160। তাহলে এখানটায় মাইনাস করে দাও 320, তা কত হয়ে গেল 048, তার টোটাল কত হয়ে গেল 840। তাহলে দেখা গেল আগের ক্যালকুলেশনটা কত বড় ছিল আর এই ক্যালকুলেশনটা কত ইজি। ফর্মুলাটা এখানটায় জাস্ট একটু এক্সট্রা।
তাহলে এখানটায় ফর্মুলাটাকে নিচে লিখছি। গড়ের ফর্মুলা এখানে এ মাইনাস করেছি তাই না, তাহলে এ কে প্লাস করবো ফার্স্ট, এ প্লাস সামেশন ডিআইএফআই বাই সামেশন এফআই, এই হচ্ছে ফর্মুলা। এখানটায় মানগুলো বসাই, 35 প্লাস এখানে হয়েছে 840 আর এখানটায় 100, 0 0 কেটে দাও, কিচ্ছু করার দরকার নেই। 35 প্লাস 8.4 কত হয়ে যাচ্ছে 43.4। তাহলে দেখো আগের অঙ্ক এই অঙ্কটা কিন্তু সেম অ্যান্সার আসলো, মানে প্রসেসটা একটু আলাদা, অ্যান্সার কিন্তু সেম। এখানটায় কি জাস্ট একটা কলাম আমাদেরকে এক্সট্রা করতে হলো, কিন্তু দেখো কত যোগ বিয়োগটা কত সিম্পল হয়ে গেল, আমাদের কিন্তু করতে অতটা খাটনি হলো না। তো এই জন্য কল্পিত গড়টাকে অনেকে প্রেফার করে। যদি কোনো পদ্ধতি মেনশন না করা থাকে, তোমার যদি প্রথমেরটা পছন্দ হয় মানে প্রত্যক্ষ পদ্ধতি করতে পারো, যদি এটা পছন্দ হয় এটাও করতে পারো। থার্ডটা আসছে ক্রমবিচ্যুতি। ক্রমবিচ্যুতির জন্য কি সেম ভাবে এখানটায় আর একটা স্টেপ করতে হবে, এগুলোকে তাহলে মুছে নিই একটু চট করে। একটা অঙ্কের মধ্যে আমি তিনটে করাচ্ছি, যাতে তিনটের মধ্যে পার্থক্যটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এখানটায় কি ডিআই ক্যালকুলেট হলো, এরপরে জাস্ট একটা কলাম হবে ইউআই ক্যালকুলেট। এটাকে মুছে, আচ্ছা তাহলে ছকটা করে নিয়েছি। এবার নতুন যেটা বললাম ইউআই, তাহলে ইউআই এর ফর্মুলা হচ্ছে ডিআই ডিভাইডেড বাই এইচ। আচ্ছা ডিআই ডিভাইডেড বাই এইচ। এবার এই এইচটা কোথাকার বলো তো, এইচটা হচ্ছে কি যে শ্রেণী সীমানার মধ্যে যে গ্যাপ সেটা। এবার দেখবে তোমাদের যেটুকুনি থাকে প্রত্যেকটা কিন্তু গ্যাপ সেম থাকে, তোমাদের সিলেবাসে কিন্তু গ্যাপ আলাদা হয়ে যাবে এরকম কোনো দেওয়া নেই, মানে শ্রেণী অন্তরটা হচ্ছে বেসিক্যালি এইচ। তো শ্রেণী অন্তর কত দেখো 10 আর 20, এই দুটোকে মাইনাস করো কত আসবে 10, এখানটা 30 40 কে মাইনাস করো 10 আসবে, 50 60 কে মাইনাস করো 10 আসবে, সবগুলো কিন্তু 10। তাহলে এই এইচটার মান হচ্ছে কিন্তু 10, মানে ডিআইটাকে আমি ডিভাইড করবো কত 10 দিয়ে, এটাই হচ্ছে কিন্তু এটার কাজ। জাস্ট 10 দিয়ে ডিভাইড করাতে দেখো আরো ছোট হয়ে যাবে অঙ্কটা। তো এখানে 10 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা -2, এখানে -1 0 1 2 3, তাহলে দেখো আরো ছোট হয়ে যাচ্ছে। এখানে কি করব ইউআই এফআই, এটাকে ক্যালকুলেট করব। ইউআই এফআই মানে এই যে এফআই আর এই যে ইউআই, এই দুটোকে গুণ করে দেব। তো এখানে দেখো গুণ করলে 12 আর 2 -24, 8 -8 এটা 0, এখানটা হয়ে গেল 20, এখানে হয়ে গেল 36 আর এখানে হয়ে গেল কত 60। একই রকম ভাবে এখানটা ইউআই এফআইটা ক্যালকুলেট করব, তাহলে সামেশন ইউআই এফআই। তাহলে দেখো এখানে ক্যালকুলেশনটা কিন্তু আরো ইজি। এইটুকু করে ক্যালকুলেট করো তাহলে -32, আর এইটুকু করে ক্যালকুলেট করো 80 110 116, তাহলে -32 করে দাও, তাহলে 484 হয়ে গেল 84। এইবার ফর্মুলার মধ্যে একটু আলাদা, এই ফর্মুলাটা এইটুকু যেটা থাকলো তো এটা হয়ে গেল 84। আমি এই বোর্ডটাকে জাস্ট একটু পরিষ্কার করে ফর্মুলাটা একটু তোমাদের সাথে বোঝাচ্ছি ভালো করে, কারণ ফর্মুলাটা একটু আলাদা। তো দেখো এখানটায় ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা হচ্ছে গড়ের যেটা ফর্মুলা ক্রমবিচ্যুতি, সেটা ফর্মুলা হচ্ছে এটাকে যেহেতু মাইনাস করেছি এটাকে ফার্স্টেই অ্যাড করব, তারপরে সামেশন ইউআই এফআই বাই সামেশন এফআই হলো এখানে মাল্টিপ্লাই এইচ, মানে যে এইচটা দিয়ে আমি ডিভাইড করেছিলাম জাস্ট এটাকে এখানে মাল্টিপ্লাই করে দেবো। তো মানগুলো বসাই এখানটায়। এর মানটা কত ছিল, এর মানটা আমি নিয়েছিলাম 35 প্লাস এটা কত হয়ে গেল 84 ডিভাইড বাই 100, আর এইচ কত ছিল 10, তাহলে এই 0 0 কেটে গেল, 35 প্লাস 8.4 মানে হয়ে গেল কিন্তু 43.4। তাহলে দেখো 43.4 কিন্তু তিনটেতেই অ্যান্সার আসলো। এই প্রসেস কিন্তু আমি একটাই অঙ্কের মধ্যে বোঝালাম, যেটা তোমাদের সুবিধা হয় সেটাই করবে, আর যদি মেনশন করা থাকে অবশ্যই যেটা মেনশন করা থাকবে সেটা দিয়েই করতে হবে। আচ্ছা আমি এই যে অঙ্কটা একটা করা হলো, এটা দিয়ে কিন্তু তোমার গড়ে যত রকম প্রবলেম আছে সব কিন্তু করতে পারো। শুধুমাত্র একটা প্রবলেম হয় কি, এখানে দেখো অঙ্কটার কোশ্চেনটার মধ্যে দেখো
এখানে 40-এ শেষ হচ্ছিল, 40-এ শুরু, 50-এ শেষ হয়েছিল, 50-এ শুরু হয়েছিল। এগুলো যদি থাকে এগুলোকে কিন্তু কন্টিনিউয়াস বলা হয়, এগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। কিন্তু কিছু কিছু অঙ্কে দেখবে এটা কিন্তু হয় না, হয়তো এখানটায় শেষ হচ্ছে, এখানে শেষ হচ্ছে 39-এ আর শুরু হচ্ছে 40-তে, তাহলে যদি সেম প্রসেসে অঙ্ক করো তাহলে কিন্তু হবে না। তাহলে চলো এইরকম একটা অঙ্ক করা যাক। তাহলে যে অঙ্কটার কথা বলছিলাম দেখো ওই অঙ্কটা আমি পিছনে লিখে নিয়েছি। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আগেরটাই কি হচ্ছিল, যে পয়েন্টে শেষ হচ্ছিল সেই পয়েন্টে শুরু হচ্ছিল, কিন্তু এখানটা দেখো 14-তে শেষ হচ্ছে, শুরু হচ্ছে 15-তে, আবার 24-এ শেষ হচ্ছে, শুরু হচ্ছে 35-এ, 44-এ শেষ হচ্ছে, শুরু হচ্ছে 35-এ। তাহলে এইরকম যদি থাকে, এই রকমের ক্ষেত্রে কিন্তু আগের অঙ্কের থেকে জাস্ট একটা স্টেপ বেশি করতে হয়, মানে এগুলোকে বলা হয় কি ডিসক্রিট, মানে আলাদা, যেহেতু যেটা শেষ হচ্ছে ওটা শুরু হচ্ছে না, তো ডিসক্রিট থেকে আগে কন্টিনিউয়াস করে নেব, মানে এখানটা প্লাস মাইনাস করে এমন করে নেব যে যেখানে শেষ হবে সেটাই যেন পরের ক্লাসটা শুরু হয়। তাহলে আগে ছকটা করে নিই, তারপরে অঙ্কটা তোমাদের সাথে বোঝাচ্ছি। তো দেখো এখানটা আমি লিখে নিয়েছি, যেটা দেওয়া ছিল ওটাকে ছকের মাধ্যমে লিখেছি। এটাকে আমি প্রত্যক্ষ পদ্ধতিতে করছি না, এটাকে একদম কি লাস্ট পদ্ধতিটা যেটা ক্রম বিচ্যুতি সেই পদ্ধতিটা দিয়ে করছি, যাতে তোমাদের প্রসেসটা আর একবার রিমাইন্ডার হয়ে যায় এবং কোনো অসুবিধা যাতে আর না হয়। তো দেখো এখানটায় ফার্স্ট কাজটা কি, এটাকে কন্টিনিউয়াস করা। ফার্স্ট এটা দেখো 14-তে শেষ হয়েছে, 15-তে শুরু হয়েছে, গ্যাপ 1। 24-এ শুরু হয়ে শেষ হয়েছে, 25-এ শুরু হয়েছে, গ্যাপ 1। এখানেও 34-35-এ গ্যাপ 1, এখানেও গ্যাপ 1, এখানেও গ্যাপ 1। এই গ্যাপ 1-কে অ্যাডজাস্ট করতে হলে কি, যেটা বললাম লোয়ার লিমিট এটার সাথে কি করব প্লাস 0.5, আর যেটা আপার লিমিট তার সাথে করব কি মাইনাস 0.5। এরকম প্লাস 0.5 আর মাইনাস 0.5 যদি করা হয় তাহলে দেখবে এই যে ডিসক্রিট যে ক্লাসটা রয়েছে, সেই সীমাগুলো রয়েছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে চলো এটাকে করে নিই। তাহলে দেখো এখানটায় 14 থেকে 15 আছে, তাহলে কি বললাম লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস আর আপার লিমিটের সাথে 0.5 প্লাস, তাহলে 0.5 মাইনাস করি, তাহলে এটা কত হয়ে যাবে 4.5, আর প্লাস করলে 14.5, এখানে মাইনাস করি 14.5, আর এটা হয়ে গেল কি 24.5। তাহলে দেখো শেষ হচ্ছিল কোথায় 14.5 এ, শুরু হলো কোথায় 14.5, তাহলে কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেল। এটাই কাজ, তাহলে এগুলো করে নিই। 54.5 আর হয়ে গেল 64.5। তাহলে দেখো এখানে ডিসক্রিট ছিল, এখানে কিন্তু কন্টিনিউয়াস হয়ে আসলো। তারপরে একই রকম কাজ, তারপরে কি এক্সআই বের করব, মধ্যকটা বের করব। কি ফর্মুলা ছিল, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। তাহলে চলো আপার লিমিট লোয়ার লিমিট এক করে সবগুলোকে বের করি, এবং এটাকে সমাধান করব কি দিয়ে, ইউআই যেহেতু লিখে নিয়েছি, মানে কি ক্রমবিচ্যুতি পদ্ধতির সাহায্যে কিন্তু করব। ক্রমবিচ্যুতির সাহায্যে করারই মানে হচ্ছে কি, কারণ প্রত্যক্ষ পদ্ধতি কি হয়, জাস্ট এক্সআই এফআই গুণ করে দিয়ে যোগ করে দিলে ভাগ করে দিলেই শেষ। তারপরে কি আসলে কল্পিত গড়ে একটা গড় ধরবো এক্সআই থেকে, ডিআই থেকে ডিআই এফআই করে দিলেই শেষ। আর লাস্টেরটা কি ক্রমবিচ্যুতিতে ইউআই। তো আমি পুরোটা একবার করে দিচ্ছি যাতে তোমাদের আর একবার রিভিশন হয়ে যায় আর বুঝতে যেন কোনো প্রবলেম না হয়। তাহলে চলো তাড়াতাড়ি করে এগুলো বের করে নিই। তাহলে এখানটায় অ্যাড করি 19.5। দেখো 10-10 করে কিন্তু বাড়ছে, আরেকটা চেক করি, তারপর থেকে 10-10 করে বাড়িয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 29.5, এটা তাহলে 10 করে যেহেতু বাড়ছে 39.5, এটা 49.5, আর এটা 59.5 হয়ে গেল। এবার কি এফআই তো অঙ্কে দেওয়া থাকে, অঙ্কে দেওয়া আছে, এটাকে লিখে নিই 3, 6, 80, 20, 10 আর 3 হয়ে গেল। ডিআই, ডিআই কি বলেছিল, কল্পিত গড়ের ডিআই, মানে একটাকে গড় তোমাকে ধরতে হবে, এক্সআই গুলোর মধ্যে একটা মাঝের পয়েন্ট ধরতে হবে। তো এক্সআই গুলোর মধ্যে মাঝের পয়েন্ট কোনটাকে ধরা যায়, এখানে এটাকে আমি মাঝের পয়েন্ট ধরে নিচ্ছি, এটাকে এ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কি ডিআই এর ফর্মুলা কি হয়, xi মাইনাস এ, এটা হয়ে যায় ডিআই এর ফর্মুলা। করি তাহলে এখানটায় মাইনাস করে দিলে মাইনাস 20 মাইনাস 10, এটা 0, 10, 20, 30। এই কিন্তু এইটাকে আনার জন্য কিন্তু কল্পিত গড় করা। আচ্ছা এরপরে যেটা আসবে কি, আছে ইউআই। ইউআই এর ফর্মুলাটা কি ছিল, ডিআই বাই এইচ। এইখানটায় কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, এইচ কিন্তু এই গ্যাপটা নয়,
এইচ হচ্ছে এই গ্যাপটা হচ্ছে এইচ। এখানে গ্যাপটা কত হচ্ছে 9, 9 কিন্তু এইচ নয়, এইচ হচ্ছে যখন তুমি কন্টিনিউয়াস করে নিচ্ছ সেই গ্যাপটা, মানে 4.5 আর 14.5 মাইনাস করলে যেটা হয় সেটা হচ্ছে এইচ। তাহলে 14.5 থেকে 4.5 মাইনাস করলে 10 হবে, অর্থাৎ এইচ এর মান তাহলে কত হয়েছে 10। তাহলে ডি আই এই জায়গাটা এইচ এর মান হয়ে গেল 10। আমি এখানে আর লিখছি না, ডিরেক্টলি ভাগ করে দিচ্ছি। 10 দিয়ে ভাগ করো, -2 -1 0 1 2 3। তারপরে স্টেপ কি, ইউআই এফআই, মানে এই এফআই আর এই ইউআই এই দুটোকে গুণ করে এই কলামটায় লিখবো। গুণ করে নি তাহলে 3 আর 2 -6 -6 0 20 20 আর এটা হয়ে গেল 9। তাহলে এখানটায় কি করতে হয়, সামেশন এফআই আর এখানে সামেশন ইউআই এফআই করে নি। তাহলে 9 18 আর 9 27, 27 3 30 আর 60 হয়ে গেল। তাহলে এটা আর এখানটায় কি, এই দুটো হচ্ছে -12 আর এখানটা হয়ে গেল 49, 49 থেকে -12 করো তাহলে হয়ে গেল 37। তাহলে হয়ে গেল কত 37। তাহলে ফর্মুলাটা মনে আছে, ফর্মুলাটা লিখে নাও। তাহলে গড়ের ফর্মুলা হচ্ছে কি a প্লাস সামেশন ইউআই এফআই ডিভাইডেড বাই সামেশন এফআই গুণন এইচ, এটা গড়ের ফর্মুলা। তাহলে এইবার এই ফর্মুলাতে মানগুলো বসে তাহলেই কিন্তু হয়ে যাবে। এর মান কত নিলাম 29.5 প্লাস এটা 37 ডিভাইড বাই 60 মাল্টিপ্লাই 10। এটাকে ক্যালকুলেট করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে এখানটায় 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটো কত হচ্ছে 29.5 প্লাস 6 দিয়ে তো কাটবে না 36, তারপরে 1 6 6 6 এভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে দেখো এখানটায় কিন্তু ভাগটা হলো না, তার মানে গড়ের কিন্তু আমরা এক্স্যাক্টলি মান পেলাম না। তাহলে এইরকম যদি কখনো অঙ্ক আসে এটার উত্তরে কিন্তু আমাদের প্রায় এই কথাটা কিন্তু লিখতেই হবে। যেহেতু এখানে 6 6 6 বেড়ে যাচ্ছে তাহলে ওটাকে কি করে নেবো, তাহলে এটা 29.5 প্লাস 6.17 অ্যাড করে দাও 35.67, যেহেতু মেলেনি এখানটায় তাহলে কিন্তু অবশ্যই প্রায়, এটাই অ্যান্সার। এই হলো তাহলে গড়ের A to Z ক্লাস। যত ফর্মুলা ছিল সব কিন্তু আলোচনা করেছি, যত টাইপের অঙ্ক আসা পসিবল সবগুলোই আলোচনা করেছি। আর একটা টাইপের অঙ্ক যেখানটায় আসে, হয়তো পরিসংখ্যানে এখানে 18 ছিল, এই 18টাকে মুছে একটা বলে দিল কি 18 নয়, এটার মান হচ্ছে P এবং এর গড়টা হচ্ছে 35.67, তাহলে P এর মান বের করো। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকলেও তোমরা বাড়িতে চেষ্টা করো। যদি না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আমি সেগুলোকেও সলভ করে দেবো। তো আজকের ক্লাসটা এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো সাজেশনের ক্লাসে। ততক্ষণ অবধি ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।